হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমাদের সকলের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা ভালো হয়েছে। একটা সুখবর, আমাদের চ্যানেলের মেম্বারশিপ অন হয়েছে। তোমরা চাইলে সদস্যপদ নিতে পারো। সেখানে আমরা কিছু শর্ট টিপস এবং সাজেশন বা জ্যামিতির যে পোর্শনগুলো করা যাচ্ছে না সেগুলো করার চেষ্টা করব। আজকের আলোচ্য মধ্যশিক্ষা নমুনা পর্ষদ। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, +4 -3। তাহলে দেখো এখানে মাইনাস অফ মাইনাস আছে মানে কি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 4 + 3 সমান হবে 7। একের অপশন বি, উত্তর হচ্ছে 7। এরপর দেখো 5:10 সমান 7:x। প্রান্তীয় পদ দুটোর গুণফল সমান মধ্যপদের গুণফল। তাহলে কত হচ্ছে 5x = 10 × 7 = 70। তাহলে x = কি হবে, তাহলে 10 × 7/5, 5 আর 10 কাটলে 2, 2 × 7 = 14। তাহলে x এর মান কত হলো 14। 1-এর 2 অপশন ডি, উত্তর 14। 1-এর 3 কি বলেছে না 12x² + 2xy + y² এর মান নির্ণয় করতে হবে, যেখানে x এর মান আছে 1 এবং y এর মান আছে 3। তাহলে দেখো 12 × 1-এর স্কয়ার প্লাস 2 × x এর মান 1, y এর মান 3 যুক্ত 3-এর স্কয়ার। তাহলে কত হচ্ছে 1-এর স্কয়ার করলে 1, তাহলে 12 একে কত 12, আর এখানে দেখো 3 × 2 = 6, আর এখানে 3-এর স্কয়ার মানে 9। তাহলে 9 আর 6 যোগ করলে কত হবে 15, 15 আর 12 যোগ করলে 27। অর্থাৎ 1-এর 3-এর অপশন সি, উত্তর হচ্ছে 27। এরপর দেখো 5 + 10x এর একটা উৎপাদক আছে 5। এখানে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে না 5 + 2 × 5 × x। দেখো এখান থেকে 5 কমন যাবে, কমন গেলে কত হচ্ছে এখানে থাকবে 1 আর এখানে থাকবে 2x, তাহলে 1 + 2x। তাহলে একটা উৎপাদক যেহেতু 5, তাহলে অপর উৎপাদক কত হবে না 1 + 2x। তাহলে অপর উৎপাদক হলো 1 + 2x। 1-এর 4-এর অপশন বি, উত্তর হচ্ছে 1 + 2x। এরপর দেখো 1-এর 5, 1-এর 5 এ কি বলছে আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান। তাহলে আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। 1-এর 5 অপশন সি, উত্তর 90 ডিগ্রি। এরপর দেখো কি বলেছে 1-এর 6 প্রদত্ত কোণটি রৈখিক প্রতিসম নয়, অর্থাৎ যার মিরর ইমেজ অর্থাৎ আয়নায় প্রতিবিম্বটা কি হবে প্রতিসম হতে গেলে তার পার্শ্বীয় পরিবর্তন হবে না। তাহলে পির দেখো পার্শ্বীয় পরিবর্তন হবে, তাহলে পির রৈখিক প্রতিসম নয়। তাহলে 1-এর 6-এর সি, অপশন পি। এরপর দেখো 2-এর 1 কি বলছে একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত। অঙ্কটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে এখানে কি বলেছে দেখো একটি আধুলি, আধুলি মানে কি 50 পয়সা, আর 1 টাকা সমান কত 100 পয়সা। তারপর কি আছে একটা 2 টাকা, তার মানে 200 পয়সা। তাহলে আধুলি অনুপাত 1 টাকা অনুপাত 2 টাকা সমান কত 50:100:200। এবার দেখো সাইডে আমরা কি করতে পারি গসাগু করব সংক্ষিপ্ত পদ্ধতিতে। তাহলে এখানে দেখো প্রত্যেকটাতে শূন্য আছে, তাই 10 দিলাম। 10 এ দিলে কত হচ্ছে 10 × 5 = 50, তারপরে 10 × 10 = 100, 10 × 20 = 200। এবার দেখো এর একক স্থানে 5 আর এ দুটোতে একক স্থানে শূন্য আছে, তাই 5 দিয়ে ভাগ যাবে। তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 5 চারে 20। তাহলে অনুপাত কত হবে 1:2:4। তাহলে অনুপাত হলো 1:2:4। তাহলে সুতরাং একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত হলো 1:2:4। এরপর দেখো 2-এর 2 কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। এক্ষেত্রে আমার লব এবং হরের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো লবে কত ছিল না 64, হরে 147। 64 উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি না 6টা 2 পাচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার 3টে 2 এর জোড় পাচ্ছি। আর 147 কে 3 দিয়ে ভাগ করলে দেখো কত হচ্ছে 49, 7 7 49, অর্থাৎ 7 এর জোড় থাকলেও 3 এর কোনো জোড় নেই। তাই 147 এ 3 এর যেহেতু জোড় নেই, তাই 64/147 কে
3 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। এরপর দেখো 2 এর 3, 2 এর 3 এ কি বলেছে? না একটা বিয়োগ করতে হবে। 2a প্লাস 3b মাইনাস 5 মাইনাস b প্লাস a। যেহেতু দেখো বন্ধনীর বাইরে বিয়োগ চিহ্ন আছে, তাহলে কি হবে? বন্ধনীর মধ্যে যে পদগুলো থাকবে তার চিহ্নের পরিবর্তন হবে। দেখো বির চিহ্ন কি ছিল? প্লাস, তাহলে এখানে মাইনাস হয়েছে, আর এখানে প্লাস ছিল, এখানেও মাইনাস হয়েছে। আর এই বন্ধনীর সামনে প্লাস চিহ্ন, কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, তাহলে এর ক্ষেত্রে কিন্তু কোনো চিহ্নের বদল হবে না। তাহলে কত হয়েছে? 2a প্লাস 3b মাইনাস 5। এবার দেখো সমজাতীয় পদগুলোকে পাশাপাশি নিতে হবে। তাহলে 2a মাইনাস a প্লাস 3b মাইনাস b মাইনাস 5। তাহলে 2a থেকে a বাদ গেলে কত হবে? না a, 3b থেকে b বাদ গেলে কত হবে? 2b আর মাইনাস 5। 2 এর 4 কি বলেছে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো এটা কি আছে? x স্কয়ার প্লাস 10x প্লাস 25। প্রান্তীয় পদ দুটো দেখো পূর্ণবর্গ, তাই একে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। তাহলে x স্কয়ার প্লাস দেখো 2 ইন্টু এক্স ইন্টু 5 আর প্লাস 5 স্কয়ার, তার মানে কি হলো? এক্স প্লাস 5 এর হোল স্কয়ার। এবার দেখো যখন আমাদের ঘাত থাকে তখন আমরা কি করি? সমজাতীয় পদের ঘাত অনুযায়ী গুণ করি। তাহলে এখানে ঘাতে কত আছে? 2, তাহলে সমজাতীয় দুটো পদের গুণফল অর্থাৎ এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 5। এরপর দেখো 2 এর 5 এ কি বলেছে? ত্রিভুজের সর্বসমতার দুটি শর্ত লিখো। তাহলে ত্রিভুজের সর্বসমতার 4 টি শর্ত আছে। আমি এখানে দুটো শর্ত হিসাবে এস 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 বা বাহু 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 এবং এস এ এস বা বাহু কোণ বাহু, এই দুটো শর্তকে নিলাম। 2 এর 6 প্রদত্ত চিত্রটি থেকে দুটি একান্তর কোণ লেখো। তাহলে এখানে দেখো যে ছবি আছে দুটো একান্তর কোণ। তাহলে এখানে এ ই জি আর ই জি এইচ, এ ই জি ই জি এইচ জেড আকারে হবে। এরপর দেখো ই এফ এইচ, ই এফ এইচ, তাহলে কি হবে? এফ এইচ ডি। 2 এর 7, 2 এর 7 এ কি বলেছে? না একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 3a মাইনাস 4b এবং সমান বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য দেওয়া আছে a মাইনাস b। তাহলে সমান বাহুর দুটির মোট দৈর্ঘ্য কত হবে? না 2 ইন্টু a মাইনাস b সমান কত? 2a মাইনাস 2b। আর পরিসীমা দেওয়া ছিল কি? 3a মাইনাস 4b, অর্থাৎ তিনটে বাহুর যোগফল দেওয়া ছিল 3a মাইনাস 4b। তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য বা অপর বাহুর দৈর্ঘ্য কি হবে? না 3a মাইনাস 4b মাইনাস 2a মাইনাস 2b। তাহলে দেখো এখুনি বলেছি বন্ধনীর সামনে মাইনাস চিহ্ন থাকলে চিহ্ন বদলে যাবে। তাহলে 3a মাইনাস 4b মাইনাস 2a প্লাস 2b। তারপর কি বলেছিলাম? সদৃশ্য পদগুলোকে পাশাপাশি নেব। তাহলে 3a মাইনাস 2a আর মাইনাস 4b প্লাস 2b। তাহলে 3 এর থেকে 2a বাদ গেলে কত হবে? a আর মাইনাস 4b প্লাস 2b। তাহলে উত্তর হবে 2b, কিন্তু বড়টার চিহ্ন ছিল মাইনাস, তাহলে a মাইনাস 2b। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত হলো? a মাইনাস 2b। এরপর দেখো 3 এর 1, 3 এর 1 এ কি বলেছে? তোমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত। তাহলে 4 বছরের খরচের অনুপাত কি, কি দেওয়া আছে? না 2:4:3:2। তাহলে মোট অনুপাত কত হচ্ছে? না 2 যুক্ত 4 6, 6 যুক্ত 3 9, 9 যুক্ত 2 11। তারপরে মোট খরচ করা হয়েছে কত? না 132 লক্ষ টাকা। তাহলে দ্বিতীয় বছরে খরচ হয়েছে কত? না দেখো দ্বিতীয় বছরের অনুপাত কত ছিল? 4। তাহলে 4 এর 11 গুণিতক 132 লক্ষ। তাহলে 11 কে 132 দিয়ে কাটলে কত হবে? 11 দিয়ে 132 কে কাটলে কি হবে? না 12। তাহলে 12 4 এ 48 লক্ষ। প্রথম বছরে খরচ হয়েছে কত? না 2 এর 11 গুণিতক 132, তাহলে 12 দুগুণে 24 লক্ষ টাকা। তৃতীয় বছরে কত খরচ হয়েছে? না তৃতীয় বছরের অনুপাত দেখো 3, তাহলে 3 এর 12 গুণিতক 132, তাহলে 12 3 এ 36 লক্ষ টাকা। তাহলে প্রথম ও তৃতীয় বছরে মোট কত খরচ হয়েছে? দেখো প্রথম বছরে কত হয়েছিল? 24 লক্ষ, আর তৃতীয় বছরে কত হয়েছে? না 36 লক্ষ। তাহলে 24 আর 36 যোগ করলে কত হয় দেখো? 6 4 10 এর 0, হাতে রইল 1, 3 আর 3 6, অর্থাৎ 60 লক্ষ টাকা।
3/2 কি বলছে 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গের যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গ তার মান নির্ণয় করতে মানে সেই সংখ্যাটা বের করতে হবে। তাহলে দেখো উদ্দিষ্ট সংখ্যার বর্গ কত হবে না 0.4 এর স্কোয়ার প্লাস 0.3 স্কোয়ার। তাহলে 0.4 তাহলে 4 4 কত হয় 16 এবং দশমিকের পরে একটা ঘর ছিল তাই এখানে দশমিকের পর দুটো হবে অর্থাৎ 0.16 আর 0.3 তার বর্গ করলে কত হবে না 0.09 যোগ করলে কত হচ্ছে 0.25 0.25 মানে কত না 0.5 এর বর্গ। তাহলে উদ্দিষ্ট সংখ্যাটা কত হবে না 0.5। এরপর দেখো 3/3 ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটা ট্রেন 24 সেকেন্ডে পাহাড়ের ভেতর একটা রাস্তা অতিক্রম করেছে। তাহলে 48 কিলোমিটার মানে কত 48,000 মিটার আর 1 ঘন্টা মানে কত 3600 সেকেন্ড। তাহলে ট্রেনটি 3600 সেকেন্ডে কত যায় না 48,000 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় কত না 48,000 বাই 3600 আর 24 সেকেন্ডে যাবে কত না 48,000 বাই 3600 গুণিতক 24 কাটাকাটি করে আমরা কত পেয়েছি 320 মিটার। এরপর দেখো এর মধ্যে এই 320 মিটারের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে তা ট্রেনটার দৈর্ঘ্য কত না 100 মিটার। তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য কত হবে না 320 বিযুক্ত 100 মিটার সমান 220 মিটার। এরপর দেখো 3/4 3/4 কি বলছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12 18 ও 30 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো আগে 12 18 30 এর লসাগু বের করতে হবে। আমরা লসাগু বের করে কত পেয়েছি না 180। এই যে লসাগু এখানে দেখো 2 এর জোড় আছে এখানে একটা 2 এখানে একটা 2 3 এরও জোড় আছে 5 এর জোড় নেই। তাই এটা পূর্ণবর্গ করতে গেলে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত হলো না 180 গুণিতক 5 সমান 900। এবার দেখো আমাকে কোনটা চেয়েছে না 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে সেটা কি হবে অবশ্যই 900 র গুণিতক। তাহলে 900 কে 1 দিয়ে গুণ করলে কত হবে 900। এরপর একের পরে পূর্ণবর্গ সংখ্যা কত 4 তাহলে 900 গুণিতক 4 করলে কত হচ্ছে 3600। এবার দেখো 900 গুণিতক 4 এর পরের পূর্ণবর্গ সংখ্যা 9 তাহলে কত হবে 8100। তাহলে এটাও 4 অঙ্কের সংখ্যা এটাও 4 অঙ্কের সংখ্যা। এরপর দেখো 900 কে 16 দিয়ে গুণ করলে কত হচ্ছে 1,14,400 কিন্তু এটি 5 অঙ্কের সংখ্যা। তাহলে 4 অঙ্কের নির্ণীয় বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত হবে 8100 অর্থাৎ 8100 যা 12 18 ও 30 দ্বারা বিভাজ্য। এরপর দেখো 4/1 4/1 কি বলেছে কোন স্থানের তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ছিল 8 ঘন্টা পর তাপমাত্রা হচ্ছে -4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো 8 ঘন্টায় তাপমাত্রা হ্রাস পেয়েছে কত না 12 থেকে -4 হয়েছে তাহলে 12 ডিগ্রি সেন্টিগ্রেড -4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 12 যুক্ত 4 সমান 16 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে প্রতি ঘন্টায় তাপমাত্রা হ্রাস পাবে কত না 16 ডিগ্রি সেন্টিগ্রেড বাই 8 সমান কত না 2 ডিগ্রি সেন্টিগ্রেড। 4/2 দেখো কি আছে -16 ভাজিতক -2 তাহলে লবে -16 আর হরে -2 কাটাকাটি করলে কত হবে 8। এবার দেখো 8 কে কত দিয়ে ভাগ করলে কি হবে না -1 তাহলে ভাজ্য 8 আর ভাগফল -1। এবার দেখো আমরা জানি কি ভাগফল এবং ভাজক স্থান বিনিময় করতে পারে তাহলে আমাকে এখানে বের করতে হবে কি না ভাজক তাহলে ভাজক ইজিক্যাল টু কি হবে তাহলে 8 ভাজিতক -1 সমান কত -8। এরপর দেখো 5/1 5/1 কি বলেছে মান নির্ণয় করতে হবে। তাহলে কি আছে 10 এর কিউব গুণিতক 10 টু দি পাওয়ার 4 নিচে 2 টু দি পাওয়ার 5 গুণিতক 5 টু দি পাওয়ার 4। এবার দেখো এখানে দুটো সূচকীয় যে সংখ্যা আছে তার বেস বা নিধানটা একই। তাহলে এখানে তাহলে কি হবে পাওয়ার দুটো যোগ হবে অর্থাৎ ঘাত দুটো যোগ হবে। তাহলে 10 টু দি পাওয়ার 3 প্লাস 4 আর নিচে কি আছে 2 টু দি পাওয়ার 5 গুণিতক 5 টু দি পাওয়ার 4। এবার দেখো এই 10 কে আমরা কি করতে পারি না 2 গুণিতক 5 এই দুটো মৌলিক সংখ্যায় ভাঙতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7 বাই 2 টু দি পাওয়ার 5 ইনটু 5 টু দি পাওয়ার 4। এবার দেখো ভাগের ক্ষেত্রে কি হয় সমজাতীয় পদগুলোর ঘাতের বিয়োগ হবে। তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার 7 এখানে 2 টু দি পাওয়ার 5 তাহলে 2 টু দি পাওয়ার 7 - 5
তাহলে কত হবে না 2 স্কয়ার, আর 5 টু দি পাওয়ার 7 মাইনাস 4 তাহলে 5 এর কিউব। তাহলে 5 এর কিউব মানে কত না 125, আর 2 এর স্কয়ার মানে কত 4। তাহলে 4 আর 125 গুণ করলে কত হবে না 500। এরপর দেখো 5 এর 2 কি আছে 6 স্কয়ার গুণিতক 6 টু দি পাওয়ার 4 ভাজিতক 6 টু দি পাওয়ার 7। তাহলে দেখো এখানে গুণ আছে, তাহলে গুণ আছে মানে কি যেহেতু বেসটা একই তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে 6 টু দি পাওয়ার কত হবে অর্থাৎ 6 টু দি পাওয়ার 2 প্লাস 4 ভাজিত 6 টু দি পাওয়ার 7। তার মানে কি 6 টু দি পাওয়ার 6 ভাজিতক 6 টু দি পাওয়ার 7। এবার দেখো ভাগের বেলা কি হবে ঘাতগুলো বিয়োগ হবে, তাহলে 6 টু দি পাওয়ার 6 মাইনাস 7 তাহলে 6 টু দি পাওয়ার মাইনাস 1। এর পাওয়ারে মাইনাস থাকলে কি হবে না 1 হবে, তাহলে 1/6। তাহলে 5 এর 2 এর উত্তর কত হলো 1/6। এরপর দেখো 6 এর 1 কি বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজের পরিসীমা। তাহলে ত্রিভুজের পরিসীমা মানে কি 3টি বাহুর যোগফল, তাহলে x প্লাস y প্লাস 2x প্লাস 1 প্লাস 4x মাইনাস 8 সেন্টিমিটার। তাহলে দেখো বন্ধনী তুলতে হবে x প্লাস y 2x প্লাস 1 4x মাইনাস 8। এরপর সমজাতীয় পদগুলোকে পাশাপাশি নিতে হবে। সমজাতীয় পদ কি আছে না এখানে x এখানে 2x এখানে 4x, তাহলে x প্লাস 2x প্লাস 4x প্লাস y প্লাস 1 মাইনাস 8। তাহলে দেখো x প্লাস 2x মানে 3x প্লাস 4x তার মানে 7x প্লাস y, আর 1 থেকে 8 বাদ গেলে কত হবে না 7, কিন্তু বড়টার চিহ্ন কি আছে না মাইনাস, তাহলে মাইনাস 7। তাহলে ত্রিভুজটির পরিসীমা কত হলো 7x প্লাস y মাইনাস 7। এরপর দেখো 6 এর 2 6 এর 2 কি বলছে গুণ করতে হবে, তাহলে মাইনাস 18 এর 5 x স্কয়ার z গুণিতক 25 এর 6 x z স্কয়ার y। এরপর দেখো তাহলে কি করতে হবে আগে চিহ্নের গুণ, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। এরপর সংখ্যা, তাহলে এখানে কি আছে 18 এর 5 গুণিতক 25 এর 6। এরপর হচ্ছে প্রতীক, প্রতীক মানে x y z এগুলো। তাহলে এখানে দেখো x স্কয়ার আর এখানে আছে x, তাহলে x স্কয়ার ইনটু x। এরপর দেখো অ্যালফাবেটিক্যালি এরপর কি আসবে y, তাহলে এখানে y আর এখানে z আর এখানে z স্কয়ার। তাহলে কি হলো না 5 আর 25 কাটলে 5, আর 6 আর 18 কাটলে হলো 3। তাহলে 3 5 এ 15, আর x স্কয়ার ইনটু x, তাহলে এখানে দুটো x ছিল এখানে একটা x, তাহলে যেহেতু গুণ আছে তাহলে কি হবে x এর কিউব, আর y ইনটু z আর z স্কয়ার মানে z কিউব। এরপর দেখো 7 এর 1 সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে কিসের না a স্কয়ার প্লাস a প্লাস 1 a স্কয়ার মাইনাস a প্লাস 1 আর ইনটু a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার প্লাস 1। এখানে দেখো প্রথম পদের ক্ষেত্রে কি আছে না a স্কয়ার প্লাস 1 প্লাস a, আর একে সাজালে কি হবে a স্কয়ার প্লাস 1 মাইনাস a। তাহলে এবার এইটাকে যদি মনে মনে আমরা x চিন্তা করি আর এটাকে y, তাহলে x প্লাস y আর এটা x মাইনাস y সমান কি হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে কি হবে a স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস এর হোল স্কয়ার ইনটু a টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস a স্কয়ার। এরপর দেখো তাহলে হোল স্কয়ার ভাঙালে কি হবে না a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কয়ার প্লাস 1 মাইনাস a স্কয়ার। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস a স্কয়ার, আর এখানে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস a স্কয়ার। তাহলে কি হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার এর হোল স্কয়ার। এবার একে হোল স্কয়ার ভাঙালে কি হবে a টু দি পাওয়ার 4 এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু a টু দি পাওয়ার 4 ইনটু 1 প্লাস 1 স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4। তাহলে এখানে কি হবে a টু দি পাওয়ার 8 প্লাস দেখো এখানে 2a টু দি পাওয়ার 4 এখানে মাইনাস a টু দি পাওয়ার 4, তাহলে কি থাকবে a টু দি পাওয়ার 4 আর এখানে 1 স্কয়ার তার মানে 1। এরপর দেখো 7 এর 2 কি না x আর y এর মান দেওয়া আছে, আমাকে কিসের মান বের করতে হবে না x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার। তাহলে x এর মান কি আছে a প্লাস 1/a আর y এর মান আছে a মাইনাস 1/a। তাহলে x প্লাস y কি হবে না যোগ করলে এই অংশটা কেটে যাবে, থাকবে কত 2a, আর x মাইনাস y যখন করা হবে তখন কি হবে a টা কেটে যাবে আর এইটা থাকবে, তাহলে কি হবে না 2/a হবে। তাহলে x প্লাস y ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু কি না 2a ইন্টু 2/a, a কাটলো তাহলে 2 দুগুণে 4, কিসের মান 4 হলো না এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এবার দেখো যে x টু দি পাওয়ার 4 মানে কি x স্কয়ার হোল স্কয়ার, y টু দি পাওয়ার 4 মানে কি y স্কয়ার হোল স্কয়ার, আর এটা মাঝে চলে এলো 2x স্কয়ার y স্কয়ার মানে কি x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার সমান কি আছে না
4 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার মানে কত? 16। এরপর দেখো 8 এর দাগ। 8 এর দাগে কি বলেছে? উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। 8 এর একে উৎপাদক বিশ্লেষণে কি আছে? x টু দি পাওয়ার 4 প্লাস 64 y টু দি পাওয়ার 4। একে আমাকে পূর্ণবর্গ আকারে নিয়ে গিয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে নিতে হবে। তাহলে দেখো x টু দি পাওয়ার 4 মানে কি? x স্কয়ার হোল স্কয়ার। এবারে 64 y টু দি পাওয়ার 4 তার মানে কি হচ্ছে? 8 y স্কয়ার হোল স্কয়ার। তাহলে কি হচ্ছে? x স্কয়ার প্লাস 8 y স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x স্কয়ার ইনটু 8 y স্কয়ার। তাহলে এবার এখানে কি হবে? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে 16 থেকে কি পাবো? 4। তাহলে 4xy এর হোল স্কয়ার। তারপরে এবার কি হলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে x স্কয়ার প্লাস 8y স্কয়ার প্লাস 4xy ইনটু x স্কয়ার প্লাস 8y স্কয়ার মাইনাস 4xy। তাহলে সমান কি হবে? এটাকে আবার সাজিয়ে নাও। x স্কয়ার প্লাস 4xy প্লাস 8y স্কয়ার আর x স্কয়ার মাইনাস 4xy প্লাস 8y স্কয়ার। এরপর দেখো 8 এর 2। 8 এর 2 এ ওই একইভাবে আমরা দেখো এখানে কি আছে? x টু দি পাওয়ার 4 তার মানে x স্কয়ার এর হোল স্কয়ার আর এখানে 9y টু দি পাওয়ার 4 তার মানে 3y স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 3x স্কয়ার y স্কয়ার। তাহলে একে যদি আমরা প্লাসের মান নির্ণয়ের সূত্রে যাই তাহলে কি হবে? x স্কয়ার প্লাস 3y স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x স্কয়ার ইনটু 3y স্কয়ার তার মানে 3 দুগুণে 6x স্কয়ার y স্কয়ার আর এখানে 3x স্কয়ার y স্কয়ার। তাহলে কি হবে? মাইনাস 9x স্কয়ার y স্কয়ার। তার মানে কি? 3xy এর হোল স্কয়ার। তাহলে এবারে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্রে ফেলবো। তাহলে a প্লাস b অর্থাৎ x স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস 3xy আর a মাইনাস b অর্থাৎ x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 3xy সমান কি হবে? এরপর এটাকে আমাকে সাজিয়ে নিতে হবে। তাহলে x স্কয়ার প্লাস 3xy প্লাস 3y স্কয়ার আর ইনটু x স্কয়ার মাইনাস 3xy প্লাস 3y স্কয়ার। এরপর দেখো 9 এর 1। 9 এর 1 কে কি করতে বলেছে? সমাধান করতে বলেছে। তাহলে x/2 মাইনাস 2/5 ইজ ইকুয়াল টু x/3 প্লাস 1/4। সমাধান করার সময় কি করতে হবে? না x যুক্ত পদগুলো অর্থাৎ যে পদগুলোতে x আছে তাদেরকে আমাদেরকে বাম পক্ষে নিয়ে আসতে হবে এবং x বর্জিত পদ অর্থাৎ যেগুলোতে x নেই সেগুলোকে ডান পক্ষে নিয়ে যাব। তাহলে দেখো এখানে x/3 বাম পক্ষে এলে কি হবে? চিহ্ন বদলে যাবে অর্থাৎ এখানে প্লাস ছিল মাইনাস হবে। আর এখানে দেখো -2 এর 5 ছিল তাহলে ওটা ডান পক্ষে গেলে 2 এর 5 হলো। তাহলে 2 আর 3 এর লসাগু কত? 6। তাহলে 3x - 2x ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এখানে 20 লসাগু হয়েছে। তাহলে 5 4 এ 20 4 2 8। এখানে 4 5 এ 20 তাহলে 8 5 কত হলো? 13 এর 20 আর এখানে কত হলো? না x/6। তাহলে x এর মান কত? 13 এর 20 গুণিতক 6। 2 দিয়ে কাটলে কত হবে? 2 10 এ 20 2 3 এ 6 13 3 এ কত? 39/10 পূর্ণ ভাঙালে কত হবে? 3 পূর্ণ 9 এর 10। তাহলে নির্ণয়ের সমাধান কত হচ্ছে? x = 3 পূর্ণ 9 এর 10। এরপর দেখো 9 এর 2 অঙ্কটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। একটি ব্যাগে কি বলছে? ৫ টাকার ও ১০ টাকার মোট মুদ্রার সংখ্যা ২০ টি। তাহলে আমি মনে করলাম কি যে ৫ টাকার মুদ্রা আছে x টি। তাহলে ১০ টাকার মুদ্রা কতগুলো থাকবে? ২০ মাইনাস x। তাহলে ব্যাগে আছে কত? না ১৪৫ টাকা। তাহলে ৫ টাকার মুদ্রা কতগুলো ছিল? x টি। তাহলে তার মূল্য কত হবে? না 5x। আর ১০ টাকার মুদ্রা কতগুলো ছিল? না ২০ মাইনাস x। তার মূল্য কত হবে? তাহলে ১০ গুণিত ২০ মাইনাস x সমান কত? ১৪৫। তাহলে 5x প্লাস 200 মাইনাস 10x ইজ ইকুয়াল টু ১৪৫। তাহলে মাইনাস 5x ইজ ইকুয়াল টু ১৪৫ মাইনাস 200 তাহলে মাইনাস 5x ইজ ইকুয়াল টু মাইনাস 55। তাহলে x এর মান কত হবে? না মাইনাস 55 বাই মাইনাস 5 সমান 11। তাহলে 5 টাকার মুদ্রা আছে কটি? 11টি। তাহলে 10 টাকার মুদ্রা কতগুলো থাকবে? না 20 মাইনাস 11 সমান 9টি। এরপর দেখো 11 1 11 1 এ কি বলছে? প্রদত্ত ত্রিভুজ দুটি সর্বসম কিনা যুক্তি দিয়ে লিখি। তাহলে দেখো প্রদত্ত ত্রিভুজ দুটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। সুতরাং এস 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 সূত্র অনুযায়ী ত্রিভুজ দুটি সর্বসম। এরপর দেখো ৫ এর দাগে কি বলেছে? একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত? ১৮০ ডিগ্রি। তাহলে এবং প্রতিসম রেখা কটা? দুটো। তাহলে সুতরাং চতুর্ভুজটি কি হবে? রম্বস এবং আয়তক্ষেত্র। ১২ এর ১ কি বলেছে? সপ্তম শ্রেণীর ৫৫ জন ছাত্রছাত্রী এবং অষ্টম শ্রেণীর ৬০ জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য দেওয়া হয়েছে। এখান থেকে দ্বিস্তম্ভ
চিত্রের মাধ্যমে বা দ্বিস্তম্ভ লেখ আঁকতে হবে। তাহলে দেখো আমরা অনুভূমিক অক্ষ বরাবর খেলাকে নেব এবং ছাত্রছাত্রীর সংখ্যা উলম্ব অক্ষ বরাবর নেব এবং প্রতিটি দ্বিস্তম্ভের মাঝে সমান পরিমাণ দূরত্ব রাখবো। এরপর দেখো কি করব না স্কেলের সেন্টিমিটার সাইড থেকে ১ সেন্টিমিটারকে আমরা মার্কিং করলাম। ১ সেন্টিমিটার, ২ সেন্টিমিটার, ৩ সেন্টিমিটার এভাবে মার্কিং করব এবং উল্লম্ব অক্ষ বরাবর কেউ ১ সেন্টিমিটার নিতে পারো, কেউ 1/2 সেন্টিমিটার নিতে পারো, নিয়ে মার্কিং করবে। দেখো এখানে আমি উল্লম্ব অক্ষ বরাবর 1/2 সেন্টিমিটারকে ১ একক নিয়েছি। তাহলে এটা ১, ২, ৩, ৪ এইভাবে সাজিয়েছি। দেখো ক্রিকেট ৭ম শ্রেণীর কতজন পছন্দ করে? ১২ জন। তাহলে এই ১২ র সোজা আমাকে একটা দাগ টানতে হবে, দিয়ে উল্লম্বভাবে টেনে নেবে। এরপর দেখো ৮ম শ্রেণীর কতজন? ১৪ জন। এই একইভাবে আমরা স্তম্ভগুলো অঙ্কন করলাম। এবারে একটা জিনিস দেখো, ৭ম এবং ৮ম শ্রেণীর স্তম্ভকে আলাদা করে চিহ্নিত করার জন্য আমাদের কি করতে হবে? না আলাদাভাবে মার্কিং করতে হবে। আমি ৭ম শ্রেণীর ক্ষেত্রে দেখো মাঝখান দিয়ে অনুভূমিক রেখা টেনেছি। আর ৮ম শ্রেণীর ক্ষেত্রে আমরা একটু হেলানো রেখা টেনেছি। তোমরা অন্য কোনোভাবে এটাকে রং করতেও পারো, কিন্তু সেটা সময় সাপেক্ষ। তোমরা যদি হাতে সময় থাকে রং পেন্সিল দিয়েও এটাকে রং করতে পারো। এরপর দেখো ১২-২ একইভাবে এখানে কি দেওয়া আছে? না মাটির পুতুল এবং শোলার পুতুল। এই অঙ্কটি কিন্তু পরীক্ষায় যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে মাটির পুতুল এবং শোলার পুতুল। তাহলে এখানে কি হয়েছে? না দেখো আমি ওই একইভাবে অনুভূমিক অক্ষ বরাবর আমরা মাসগুলোকে নিয়েছি এবং একই দূরত্ব রেখেছি প্রতিটি দ্বিস্তম্ভের মাঝখানে এবং উল্লম্ব অক্ষ বরাবর তাহলে আমরা কি করেছি? না 1/2 সেন্টিমিটারকে ৫০ করে ধরেছি। তাহলে এটা ১০০, এটা ২০০, এটা ৩০০, ৪০০, ৫০০, ৬০০, ৭০০, ৮০০ এইভাবে। দেখো মাটির পুতুল জানুয়ারি মাসে কতগুলো তৈরি হয়েছে? ৬০০। তাহলে ৬০০ র সোজা আমি একটা লাইন টেনেছি, দিয়ে উল্লম্ব স্তম্ভ তৈরি করেছি। আর শোলার পুতুল কত? না ৫০০। তাহলে ৫০০ র সোজা দেখো টেনেছি। এইভাবে সমস্ত দ্বিস্তম্ভ অঙ্কন করেছি এবং দেখো আমরা যখন আঁকবো সেক্ষেত্রে আমরা কি ধরনের ৭ম, ৮ম বা শোলার পুতুল, মাটির পুতুল আলাদা করার জন্য কি সিম্বল ইউজ করছি সেটা এখানে গ্রাফের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিতে হবে।